MH370 পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং হৃদয় বিদারক ঘটনাগুলির মধ্যে একটি হল এমন একটি ঘটনা যেখানে যাত্রীভর্তি একটি বিমান হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না যে এই বিমানটি মাটিতে গ্রাস করেছে নাকি আকাশে অদৃশ্য হয়ে গেছে। এটা প্রায় 8ই মার্চ 2014 ডেলিভারি সম্পর্কে জানা গেল। 370 শুভ সকাল 7টা নাগাদ বাই মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 রাত 12টা 42 মিনিটে কোলালামপুর থেকে যাত্রা শুরু করে এবং এই ফ্লাইটটি আগামী 5.5 ঘন্টার মধ্যে বেইজিং পৌঁছাবে। এটি এই রুটে নিয়মিতভাবে ফ্লাইটটি চলাচল করত। জেনে রাখুন, এই বিমানে মোট 239 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। এই ফ্লাইটের ক্যাপ্টেন হলেন জাহারি আহমেদ সাহা, যিনি একজন অভিজ্ঞ পাইলট যার 33 বছরের অভিজ্ঞতা রয়েছে। এই ফ্লাইটের সহ পাইলট হলেন ফারিক হামিদ, যার 7 বছরের বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে। দুপুর 1টা 8 মিনিটে এই ফ্লাইটটি মালয়েশিয়ার উপকূল রেখা অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে পৌঁছায়। ফ্লাইটটি মাটি থেকে 35,000 ফুট উচ্চতায় পৌঁছায়। এই ফ্লাইটটি এখনও কুয়ালালামপুর এটিসির সাথে যোগাযোগে রয়েছে। সবকিছু স্বাভাবিক চলছে এবং রাত 1টা 19 মিনিটে এই ফ্লাইটটি ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করে এবং এই ফ্লাইটটি ভিয়েতনামের হো চি মিন এটিসির সাথে যোগাযোগ করে 370 নম্বরে পরিণত হয়, যার অর্থ 120, এবং ফ্লাইটের ক্যাপ্টেন কুলালামপুর এটিসিকে শুভরাত্রি বলে এগিয়ে যায় এবং এই ফ্লাইট থেকে আসা শেষ কথাগুলি। ভিয়েতনামের আকাশসীমায় পৌঁছানোর পর প্রায় 2 মিনিট পর এই ফ্লাইটটি কুয়ালালামপুর এটিসির রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এখন এটি কুয়ালালামপুর এটিসির জন্য একটি স্বাভাবিক ঘটনা ছিল, কারণ এই ফ্লাইটটি তাদের থেকে অনেক দূরে ভিয়েতনামের আকাশসীমায় পৌঁছেছিল। কিন্তু রহস্যজনকভাবে সেখান থেকে এই ফ্লাইটটি ভিয়েতনামের হো চি মিন এটিসির রাডার থেকেও অদৃশ্য হয়ে যায়। কোচিমিন এটিসি বারবার এই ফ্লাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো উত্তর পায় না। কোহিলুর কোচিনের এনএটিসি এই নিখোঁজ বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে কুয়ালালামপুর এটিসিকে এই বিষয়ে অবহিত করে। কেউ বুঝতে পারেনি কেন, কিভাবে এবং কোথায় এই বিমানটি নিখোঁজ হয়েছে। 0212 আর এই ঘটনার পর ফ্লাইট MH370 ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্য হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, আমি শ্যাম, তোমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই ভেবেছিল কোনো কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকাল ছিল এবং এই বিমানটির সকাল 6টা 30 মিনিটে বেইজিংয়ে অবতরণ করা উচিত ছিল, কিন্তু এই বিমানটি সেখানে পৌঁছায়নি। এই বিমানটিকে খুঁজে বের করার জন্য তাৎক্ষণিকভাবে একটি অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছিল। সমুদ্রে সেই স্থানের আশেপাশে 100 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অনুসন্ধান করা হয় এবং যেখানে বিমানটির সাথে শেষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। এই অনুসন্ধান অভিযান এতটাই বিশাল ছিল যে 7টি দেশ এই বিমানের সন্ধানে তাদের জাহাজ এবং বিমান মোতায়েন করেছিল। অনুসন্ধান অভিযানে জড়িত এই বিমানের অনুসন্ধানে 3 দিনেরও বেশি সময় কেটে যায়, কিন্তু অনুসন্ধান দল এই বিমানের কোনো সূত্র পায় না। এই ঘটনার প্রায় 4 দিন পর 12ই মার্চ 2014 সালে 25শে মে এই ফ্লাইটের সাথে সম্পর্কিত আরেকটি রহস্য উন্মোচিত হয়, যা সকলকে হতবাক করে দেয়। আসলে এই ফ্লাইটটি বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু একটি সামরিক রাডার এখনও এই ফ্লাইটটিকে ট্র্যাক করছিল। সামরিক রাডার থেকে প্রাপ্ত তথ্য সকলকে অবাক করে দিয়েছে। আসলে সামরিক রাডারের তথ্য অনুসারে যখন এই বিমানটি ভিয়েতনামের আকাশসীমায় পৌঁছে বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, তখন এই বিমানটি ডান দিকে মোড় নেয় এবং এরপর এটি একটি ইউ-টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে ফিরে যেতে শুরু করে শব্দ এবং 31 মিনিট পর বিমানটি পেনাং শহর অতিক্রম করে মালাক্কা স্ট্রিটের দিকে বাঁক নেয় এবং এই বিমানটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে উড্ডয়ন শুরু করে। রাত 2:22 নাগাদ সামরিক রাডার এই বিমানটিকে ট্র্যাক করে। এরপর বিমানটি সামরিক রাডারের নাগালের বাইরে চলে যায়। জেনে রাখুন যে এখন পর্যন্ত যেখানে বিমানটি তল্লাশি করা হচ্ছিল সেখানে কোনো বিমান ছিল না। এই ঘটনাটি এখন নতুন মোড় নিয়েছে। এই বিমানটি কোথায় গেল? 403 এই বিমানটিকে সোজা যেতে হয়েছিল, কিন্তু কেন এটি ইউ-টার্ন নিল এবং কেন এটি ভারত মহাসাগরে পৌঁছে গেল? 409 আর তুমি কি জানো সামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পর এই বিমানটি কোথায় ঘুরছিল? 43 অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। এখন অনুসন্ধানকারীদের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল। ভারতীয় সমুদ্রের একটি বিশাল অংশে অনুসন্ধান অভিযান চালানো হবে। যে উদ্ধারকারী দলটি এতদিন থাইল্যান্ড উপসাগর এবং দক্ষিণ চীন সীমান্তে বিমানটি অনুসন্ধান করছিল, তারা এখন ভারত মহাসাগরের এই অংশে বিমানের সন্ধান শুরু করেছে।
অনেক দিন ধরে অনুসন্ধানের পর ভারত মহাসাগরে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। এর পরেও এই এলাকায় বিমানটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ এই বিমানের রহস্য বুঝতে পারেনি এবং কয়েকদিন পর এই গল্পটি অন্য মোড় নেয় এবং সবাইকে অবাক করে দেয়। কয়েকদিন পর জানা গেল যে এই বিমানটি তার যাত্রার সময় বারবার একটি উপগ্রহের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আসলে এটি একটি বোয়িং 777 বিমান ছিল, যার কাছে স্বয়ংক্রিয়ভাবে উপগ্রহের সাথে যোগাযোগ করার প্রযুক্তি ছিল। এই বিমানটি প্রতি 1 ঘন্টা পর পর উপগ্রহের সাথে যোগাযোগ করার চেষ্টা করত। এই চিহ্ন সেটগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। 9 স্যাটেলাইট ডেটা ডিকোড করার পর দেখা গেছে জাহাজটি সামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পর এটি আরেকটি বাঁক নেয় এবং পরবর্তী 5 ঘন্টা ধরে একই দিকে চলতে থাকে। বিমানটি ভারত মহাসাগরের ওপর দিয়ে উঠতে থাকে এবং সকাল 8:19 স্যাটেলাইটের সাথে শেষ চেষ্টা করে। তদন্তকারীরা যখন স্যাটেলাইট থেকে প্রাপ্ত জটিল তথ্য বিশ্লেষণ করে বিমানের গতি এবং এতে উপস্থিত বস্তুগুলি নির্ধারণ করেন, যখন ফুয়েল জাহাজের গাণিতিক হিসাব করলেন, তখন তিনি সন্দেহ করলেন যে জাহাজটি অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরের এই বক্ররেখা অঞ্চলে ছিল। গোলমাল এবং তারপর পৃথিবী শুরু হয় 2014 সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান এবং এই অংশে বৃহৎ পরিসরে তদন্ত শুরু হয়, কিন্তু এই জাহাজের কোনো সন্ধান পাওয়া যায় না। তারপর 2014 সালের এপ্রিলের পর সমুদ্রে অনুসন্ধান অভিযান বন্ধ করে গভীর সমুদ্র খনন করা হয়। সমুদ্র অনুসন্ধান শুরু করা হয়েছিল, যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করা হয়েছিল এবং বছরের পর বছর ধরে জাহাজটি অনুসন্ধান করা হয়েছিল। এই অনুসন্ধান অভিযানটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান এবং টানা 3 বছর ধরে জাহাজটি অনুসন্ধান করা হয়েছিল। অনুসন্ধান অব্যাহত ছিল, যার জন্য $16 কোটি খরচ হয়েছিল, কিন্তু এই বিমানের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং 3 বছর পর অনুসন্ধান অভিযান বন্ধ করতে হয়েছিল। যদিও এই বিমানের কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে এই বিমানটির অবস্থান জানা যায়নি। বিমানটি নিখোঁজ হওয়ার 1 বছর পর মাদাগাস্কারের একটি দ্বীপে বিমানটির একটি অংশ পাওয়া যায়, যা সমুদ্রের ঢেউয়ের সাথে দ্বীপে পৌঁছেছিল। এটি ছিল বিমানের ফ্ল্যাপারন। এটি বিমানের সেই অংশ যা অবতরণের সময় ব্যবহৃত হয়। এই ল্যাপ্রন নিয়ে গবেষণা করার সময় এই জাহাজের একটি ভয়াবহ দৃশ্য প্রকাশিত হয়েছিল। বিশেষজ্ঞরা বিশ্বাস করেছিলেন যে যখন এই জাহাজটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল, তখন এটি তার নাকের জলে আঘাত করেছিল, যার কারণে এটি বিশ্বাস করা হয়েছিল যে সেই ফ্লাইট 171 ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছিল। কেন এই ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়েছিল এবং এর পিছনে কে ছিল? 658 মালয়েশিয়া পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। তদন্তের সময় এই ফ্ল্যাট সম্পর্কিত আরও অনেক গোপন তথ্য বেরিয়ে আসে, যা সকলকে হতবাক করে দেয়। শব্দ প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এই ফ্লাইটে আগুন শর্ট সার্কিটের কারণে লেগে থাকতে পারে, যার কারণে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সিস্টেমটি নিশ্চয়ই কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর ফলে বিমানের ক্যাপ্টেন নিশ্চয়ই ইউটার্ন নেওয়ার এবং মালয়েশিয়ায় জরুরি অবতরণের কথা ভেবেছিলেন। কিন্তু এখানে প্রশ্ন হল, কেন বিমানটি মালয়েশিয়ায় অবতরণ করল না? 727 জানুন। এর জবাবে ধারণা করা হয়েছিল যে কোনো কারিগরি ত্রুটির কারণে পাইলটের কেবিনে চাপ পরিবর্তিত হতে পারে, যার ফলে কেবিনের ভিতরে অক্সিজেনের অভাব হতে পারে এবং উভয় পাইলটই নিশ্চয়ই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যার ফলে বিমানটি অটো পাইলট মোডে চলে গিয়েছিল, যার কারণে তারা মালয়েশিয়ায় অবতরণ করতে পারেননি। কিন্তু বিপরীতে বিশেষজ্ঞরা মনে করেন যে বিমানটি পেনাং অতিক্রম করার পর বিমানটি তীব্র বাঁক নিল। বিশেষজ্ঞদের মতে অটো পাইলটে কোনো বিমান এত তীব্র বাঁক নিতে পারে না, তাই এর অর্থ হল পাইলট ইচ্ছাকৃতভাবে বাঁকটি নিয়েছিলেন এবং উড্ডয়নে কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না। জেনে রাখুন, সম্ভবত ধারণা করা হচ্ছিল যে হয়তো কেউ ফ্লাইট MH370 হাইজ্যাক করেছে এবং হাইজ্যাকাররা ফ্লাইটটি তাদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। এর জন্য যাত্রীদের পটভূমি পরীক্ষা করার সময় দেখা যায় যে ফ্লাইটে 2 জন লোক ছিল যারা জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিল, জানেন 822, যার ফলে বিশ্বাস করা হয়েছিল যে তারা ফ্লাইটটি পরীক্ষা করেছে। কিন্তু যখন এই 2 যাত্রীর পটভূমি পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে তাদের কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই। আসলে তারা দুজনেই চুরি করা পাসপোর্ট নিয়ে ইউরোপে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছিল। জেনে রাখুন, এবং যাই হোক, এই বিমানটি যদি বিমানটি ছিনতাই করে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্য থাকে, তাহলে সন্ত্রাসীরা সমুদ্রে না ফেলে যে কোনো শহরে বিমানটি বিধ্বস্ত করতে পারত এবং তারা সরকারের কাছে কোনো দাবিও করেনি। এই কারণে এই বিমানটিকে অবৈধ বলে বিবেচনা করা হয়েছিল। বীর্যপাত তত্ত্বটিও প্রত্যাখ্যান করা হয়েছিল।
তাহলে ফ্লাইট MH370 এর পিছনে কার ষড়যন্ত্র ছিল? নয় এর জন্য মালয়েশিয়ার পুলিশ উভয় পাইলট সম্পর্কে তদন্ত করে এবং ফ্লাইট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর খুঁজে পায়। আসলে একটি ফ্লাইট সিমুলেটর হলো এমন একটি মেশিন যা এটি পাইলটদের সত্যিকারের বিমান ওড়ানোর অভিজ্ঞতা দিতে সাহায্য করে। জানেন, 9-16 পাইলটের বাড়িতে ফ্লাইট সিমুলেটর খুঁজে পাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু বড় কথা হলো ওই ফ্লাইট সিমুলেটরে আঁকা পথ এবং তাতে প্রবেশ করা স্থানাঙ্কগুলি কাকতালীয়ভাবে ফ্লাইট MH370 এর রুটের সাথে প্রায় মিলে যাচ্ছিল, খাচ্ছিল। মনে হচ্ছিল ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ তার ফ্লাইট সিমুলেটরে MH370 ফ্লাইটটি যে রুটে দিয়ে গিয়েছিলেন সেই রুটে উড়ানের অনুশীলন করছিলেন। এই ঘটনা বিমানের ক্যাপ্টেনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাল। জানুন, এখন প্রশ্ন হলো, বিমানের ক্যাপ্টেনই কি আসলে সেই ব্যক্তি যিনি ফ্লাইট MH370 নিখোঁজের পরিকল্পনা করেছিলেন? 9-53 এর জন্য আমাদের পুরো ঘটনাটি আবারও মনোযোগ সহকারে দেখতে হবে যে কিভাবে এই বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছিল। জেনে রাখুন, আসলে বিমানটি উড্ডয়নের 42 মিনিট পরে যখন বিমানটি ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করেছিল তখন কিছু একটা ঘটেছিল। এরপর মালয়েশিয়ার এটিসি বিমানটি ভিয়েতনাম এটিসির কাছে হস্তান্তর করে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও ভিয়েতনাম এটিসি বিমানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি। জেনে রাখুন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন বিমানের ট্রান্সপন্ডার তাইয়েট খারাপ হয়ে গেছে অথবা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে ট্রান্সপন্ডার হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে বিমানটি মাটিতে এটিসির সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং এটিসিকে তার আসল অবস্থান সম্পর্কে জানিয়ে রাখে। এটি এমন একটি ঘটনা ছিল যেখানে এটিসির সাথে যোগাযোগ করার জন্য 4টি ডিভাইস একসাথে ব্যর্থ হতো। আচ্ছা, ট্রান্সপন্ডার কাজ করা বন্ধ করে দেওয়া আলাদা ব্যাপার ছিল, কিন্তু MH370 একটি আধুনিক বিমানের অনেক উপায় এবং সমস্ত যোগাযোগ ছিল। বিমান চলাচলের ইতিহাসও তাই। এটা কখনোই ঘটেনি। এটা স্পষ্ট যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি বিমানে কোনো কারিগরি ত্রুটি থাকে তাহলে ইউটার্ন নেওয়ার পর বিমানটি কেন অবতরণ করেনি? 10-58 পাইলট থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সীমান্ত পেরিয়ে বিমানটি উড়িয়ে দিয়েছিলেন, যা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, যার ফলে থাই এটিসি ভেবেছিল যে বিমানটি মালয়েশিয়ার এটিসির সাথে যোগাযোগ করছে এবং মালয়েশিয়ার এটিসি বিশ্বাস করেছিল যে বিমানটি মালয়েশিয়ার এটিসির সাথে যোগাযোগ করছে। মনে হচ্ছিল বিমানটি থাইল্যান্ডের এটিসির সাথে যোগাযোগ করছিল। এই কোলাহলপূর্ণ পথ দিয়ে যাওয়ার অর্থ স্পষ্ট যে পাইলট চাননি যে কেউ বিমানের অবস্থান ট্র্যাক করুক। বিমানটি গোপনে মালাক্কা প্রণালীতে পৌঁছায় এবং আরেকটি বাঁক নেয়, যা দেখায় যে এই ধরনের একজন অভিজ্ঞ পাইলটই কেবল নির্ভুলভাবে বিমান চালাতে পারেন। এটিও জেনে রাখুন, এটিসির সাহায্য ছাড়াই। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে যদি বিমানে দুজন পাইলট থাকতো তাহলে কি দ্বিতীয় পাইলট ক্যাপ্টেনকে এটি করতে পারেননি? এটা কি তোমাকে থামাতো না? 11:38 তাহলে উত্তর হলো, যখন বিমানকে উড্ডয়ন করে তখন বিমানের উভয় পাইলটই উচ্চতায় পৌঁছাতে ব্যস্ত থাকে। এরপর বিমানটি ক্রুজ মোডে চলে যায়। এরপর পাইলট কিছুটা অবসর সময় পান। এই অবসর সময়ে পাইলট অবশ্যই চা বা কফি পান করার জন্য ককপিট থেকে বেরিয়ে গেছেন। ইতিমধ্যে ক্যাপ্টেন অবশ্যই ককপিটের দরজা বন্ধ করে দিয়েছেন এবং ককপিটের দরজাটি এতটাই সুরক্ষিত যে কেবল ভিতরে থাকা ব্যক্তি এতে প্রবেশ করতে পারবেন। এটি কেবল ককপিট থেকেই খোলা যাবে। ককপিটে বিমানের ভেতরে অক্সিজেন বাড়াতে বা কমাতে একটি অপশন আছে। যদি ক্যাপ্টেন বিমানের ভেতরে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেন তাহলে এর ফলে যাত্রীদের দম বন্ধ হয়ে যেত এবং তারা জ্ঞান হারাতে শুরু করত। পাইলট বিমানটি লুকানোর চেষ্টা করেছিলেন এবং সমুদ্রে অবতরণ করেছিলেন। তিনি বিমানটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান যেখানে তিনি এটিকে দুর্ঘটনায় ফেলতে পারেন। তবে একটি বিমানকে জলে অবতরণ করা যেতে পারে এবং ইতিহাসে এটি বহুবার করা হয়েছে। তবে এর জন্য বিমানটিকে একটি অনুভূমিক অবস্থানে আনতে হবে, এটিকে অবতরণ করতে হবে। কিন্তু M70টি উল্লম্ব খাঁজসহ জলে বিধ্বস্ত হয়েছিল, যা এই ঘটনায় পাইলটকে সন্দেহের মুখে ফেলে। তবে এটি কেবল একটি তত্ত্ব যে বিমানের ক্যাপ্টেন অবশ্যই বিমানটি বিধ্বস্ত করেছেন, কারণ এই বিমানের ঘটনাগুলি ক্যাপ্টেন জহরি আহমেদ শাহের দিকে ইঙ্গিত করে। কিন্তু সত্য কি তা এখনও রহস্য। যদিও কিছু লোক বিশ্বাস করেন যে জহরি আহমেদ শাহ তার পারিবারিক বিরোধের কারণে কিছু সময়ের জন্য বিমানে ছিলেন, তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এই কারণে তিনি আত্মহত্যা করার জন্য পুরো বিমানটি ভেঙে ফেলেন। যদিও কেউ জানে না এই বিষয়গুলির মধ্যে কতটা সত্যতা রয়েছে, তবে সত্য হল যে MH370 সহ 239 জন নিখোঁজ হয়েছিলেন, যাদের অবস্থান আজ পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। জানেন, 13-14 MH370-র মতোই ইন্ডিজের পর্বতমালা একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল, যেখানে যাত্রী ভর্তি একটি জাহাজ পাহাড়ের একটি নির্জন চূড়ায় বিধ্বস্ত হয়েছিল। -30 ডিগ্রি সেলসিয়াস। বেঁচে থাকা ব্যক্তিদের
তাদের কাছে নিজেদের বাঁচিয়ে রাখার একটাই উপায় ছিল, তারা জানত কিভাবে তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যের মৃতদেহ খেতে হয়। ফ্লাইট 571-এর গল্প সত্যিই ভয়াবহ। স্ক্রিনে দেখানো এই ভিডিওতে আপনি ফ্লাইট 571-এর গল্প দেখতে পাচ্ছেন। আমি সেখানে আপনার সাথে দেখা করব। জেনে রাখুন।